কাবরেরার আসলে কোনো প্লেইং স্টাইল নেই। পিটার বাটলার কিন্তু মেয়েদের টিমে একটা প্লেইং স্টাইল তৈরি করেছে, হ্যাঁ, তো সেইটাকে কিন্তু আমাদের সমর্থন দিতে হবে। আপনি যদি সাদের রাইট ব্যাক পজিশনে যদি অ্যাগেনস্ট ইন্ডিয়ার ম্যাচ দেখেন, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার। যতদিন সে লেফট ব্যাকে খেলেছে ততদিন আমাদের দল খারাপ করেছে। কেউ কি প্রত্যাশা করেছিল যে এই ম্যাচে হুট করে বাটলার মিলিকে নামিয়ে দিলেন? মিলি আজকে যেটা করেছে, ফার্স্ট গোল যেটা কনসিড করেছে, আমার কাছে মনে হয় যে মিলি যদি এটা সেকেন্ড হাফে গিয়ে যদি এরকমের শুট আসতো মিলি কাছে, মিলি এটা আমার মনে হয় যে সেটা সেভ করতে পারতো। আফ্রিদা কিন্তু আফটার ম্যাচ একটা প্রেস কনফারেন্সে সে বলেছে যে আমাদের কনফিডেন্ট লেভেল আরও উপরে চলে গিয়েছে এবং নর্থ কোরিয়ার সাথে আমরা ভালো কিছু করব। আলোচনা হবে ফুটবলের বিভিন্ন বিষয় নিয়ে, সবচেয়ে ফোকাস পাবে নারী ফুটবলের আজকের ম্যাচ, যে ম্যাচে চীনের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে বাংলাদেশ শেষ পর্যন্ত হেরেছে 2-0 গোলে। জাহিদ হাসান এমিলি, আপনাকে স্টার প্লেয়ারে না স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ওভারঅল আমরা যদি সরাসরি ম্যাচে চলে যাই, এমিলি দেখেছেন ম্যাচটা, আপনি কি ম্যাচের আগে আশা করেছিলেন যে এমন একটা ম্যাচ হবে? অনেস্টলি যদি বলি, না, আমি আসলে এটা এক্সপেকটেশন করিনি। আমার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অ্যাগেনস্টে আপনি যেভাবে খেলবেন সেটা আসলে ধরে নিয়েছিলাম, এবং একসাথে সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়ন। এক্স্যাক্টলি। তো চায়নার অ্যাগেনস্টে খেলতে গেলে আপনার আসলে যে গেম প্ল্যান আমরা ধরে নিয়েছিলাম, যে গেম প্ল্যানে খেলবে, তার উল্টোটা আমরা দেখেছি। এবং এর আগে যদি আপনি দেখেন যেটা করেছে পিটার বাটলার, সবসময় কিন্তু হাই প্রেসিং করেছে। আপনি দেখবেন যে তার ডিফেন্সিভ লাইন কিন্তু একদম মিডফিল্ড পর্যন্ত নিয়ে এসেছে। সো ম্যাচের আগে আমরা ধরে নিয়েছিলাম যে সে হয়তো এই কৌশল থেকে কিছুটা ব্যাক করবে, বাট তার প্লেইং স্টাইল কিন্তু সে চেঞ্জ করেনি, সেই প্লেইং স্টাইলে রয়েছে। এবং আপনি যদি দেখেন সে যেটা চেঞ্জ করেছে, হয়তো ডিফেন্স একটা বাড়িয়েছে, 3 ডিফেন্স নিয়ে খেলেছে, বাট তার কম্প্যাক্টনেস, হাইলাইন ডিফেন্সটা এবং এসব বড় দলের বিপক্ষে নিশ্চয়ই এটা মানে কাজে দেয় এবং কাজে দিয়েছে। দেখেন আমরা গোল 2টা কনসিড করেছি আফটার 40 মিনিটস। এর আগে পর্যন্ত যদি দেখেন, আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ প্লেস ফ্যান্টাস্টিক ফুটবল এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অ্যাগেনস্টে আপনি তেমন কোনো কিন্তু সুযোগ দেন, এবং প্রথম গোলটা কিন্তু আমরা পেতে পারতাম। ঋতুপর্ণা চাকমার ওই শুট যদি আমরা গোল হয়, আমরা কিন্তু 1-0 লিড নিই, এবং তখন কিন্তু আসলে খেলার সিনারিটা চেঞ্জ হয়ে যেতে পারতো। তো সুতরাং আমি বলবো যে এখানে আমি পিটার বাটলারকে একটা মানে অন্য উচ্চতায় তার একটা ক্রেডিট দিতে চাই। আচ্ছা, আমরা আরো একটা বাটলারের একটা সাহসী সিদ্ধান্ত নিয়ে কথা বলতে পারি। যদি মিলির কথা বলি, গোলকিপার, মানে কেউ কি প্রত্যাশা করেছিল যে এই ম্যাচে হুট করে বাটলার মিলিকে নামিয়ে দিলেন? মানে রূপনার কোনো ইনজুরি নাই, কোনো প্রবলেম নাই, এরপরেও এটা করবেন, কেউ বিশ্বাস করতে পেরেছিল? মিলি তো বেসিক্যালি এরকম কম্পিটিটিভ ম্যাচ খেলেনি, কিন্তু আপনি যদি 2022 সাল থেকে এই পর্যন্ত শুরু করেন, সব ম্যাচে কিন্তু কম্পিটিটিভ ম্যাচগুলি সব খেলেছে রূপনা চাকমা, এবং লাস্ট যে আমরা হোমে যে সিরিজটা খেলেছি সেখানেও রূপনা চাকমা কিন্তু স্টার্ট করেছে। সো মিলি কিন্তু আসলে খেলবে এটা কিন্তু আমরা কেউ চিন্তাই করিনি, বাট মিলিকে আমার মনে হয় যে অফ দ্য সিন সে প্রিপেয়ার করেছে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এইটা সে একটা বড় মানে আনসিন রেখেছে, এবং সেটা সে ম্যাচে ইমপ্লিমেন্ট করেছে, এবং যে ইমপ্লিমেন্টটা করেছে সেটা কিন্তু সে সাকসেস হয়েছে। এবং আপনি যদি দেখেন পুরো ম্যাচের কিন্তু সিনারি কিন্তু অনেকভাবেই চেঞ্জ করে দিয়েছে মিলি আক্তার, এবং সে দুর্দান্ত সেভ করেছে। এবং আপনার যদি দেখেন সে গেমগুলি এমনভাবে রিড করেছে, ম্যাচের যত সিনারি গেছে সে তাকে কিন্তু সে অ্যাডাপ্ট করে ফেলেছে। সুতরাং এই ধরনের ম্যাচে, এত হাই ইন্টেন্সিটি ম্যাচ, এত একটা হাই ভোল্টেজ ম্যাচে আসলে নিজেকে যেভাবে প্রমাণ করেছে, আমি বলবো যে এটা পিটার বাটলারকে অবশ্যই ক্রেডিট দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম গোলকিপার কোচ যে রয়েছেন উজ্জ্বল, তাকেও আমি মনে করি যে এখানে একটা ক্রেডিট প্রস্তুত করেছে এক্স্যাক্টলি। এবং রূপনা চাকমাকে আমি কখনোই ছোট করি না, ব্যাক টু ব্যাক 2টা সাফের যে চ্যাম্পিয়ন হচ্ছে, নিশ্চয়ই সে চ্যাম্পিয়ন, কিন্তু আপনার যখন ভালো ব্যাকআপ থাকবে। বাট মিলি যেটা আজকে করে দেখিয়েছে, তার হাইট, বয়স একদমই কম, এবং আপনি যদি দেখেন লং রেঞ্জ শুটগুলি সে কিন্তু প্রত্যেকটা কিন্তু দেখবেন যে মিডফিল্ড ক্রস করে কিন্তু সে বলগুলি শুট করেছে। তো একদম মেয়ে হিসাবে আমি বলছি যে তার পারফরমেন্সের জায়গাটা যদি আপনি আমাকে বলেন, আমি আউটস্ট্যান্ডিং। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, নিশ্চয়ই আপনি মানে হালকা ইতস্ত বোধ করবেন কিনা জানি না, তারপরেও জিজ্ঞেস করি, আজকে যদি বাটলারের জায়গায় হাভিয়ার কাবরেরা থাকতেন, রূপনার জায়গায় কি মিলিকে খেলাতেন? কি মনে হয়? আমার মনে হয় না, আমার মনে হয় সেই রিস্কটা নিত না, কারণ আমি আসলে এই কম্পেয়ারে যাব না। আপনি যদি দেখেন হ্যাঁ, আপনি যেটা বলছেন ট্রু, আমি শুধু একটু ডিটেলস বলি। দেখেন, কাবরেরার আসলে কোনো প্লেইং স্টাইল নেই। আপনি যদি বলেন কাবরেরার ন্যাশনাল টিমের কোচ, সিনিয়র ন্যাশনাল টিমের কোচ ছেলেদের, তার কোনো প্লেইং স্টাইল নেই। বাট আপনি যদি বাটলারের বলেন, হি হ্যাভ এ ভেরি গুড প্লেইং স্টাইল। আমরা যদি বলি যে হাই লাইন আপ খেলা, হাই প্রেসিং করা, বা মেয়েদের পাসিং যদি কোয়ালিটি দেখেন, সব কিছু মিলে সে কিন্তু দলটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে মেয়েরা কিন্তু এটার সাথে অ্যাডাপ্ট হয়ে গেছে। বাট আপনি যদি ছেলেদের ফুটবলের কথা বলেন, সে কিন্তু একটা স্কোয়াড যে রেডি করে সবসময়, এবং সেইখান থেকে কিন্তু সে বের হতে পারেন, এবং সে যেটা করে যে তার প্লেইং স্টাইলে আমার মনে হয় না যে এই প্লেইং স্টাইল দিয়ে আপনি অপোনেন্টকে কোনো কিছু করতে পারবেন। সে হয়তো সময়ের সাথে সাথে অপোনেন্টকে রিড করতে পারে না, তার গেম প্ল্যানের কোনো কিছু আসলে আমরা ম্যাচে দেখি না। আচ্ছা, আপনি বাটলারের সমালোচনা করছিলাম হাভিয়ার কাবরেরার। আমাদের কিছু সহকর্মীদের কথা বলতে চাই। যখন এটা দর্শকরাও খেয়াল করে দেখবেন নিশ্চয়ই, যখন হাভিয়ার কাবরেরা
কিংবা হচ্ছে যখন আমাদের কোচরা বিশেষ করে পিটার বাটলার যখন তার হাইলাইন ডিফেন্স নিয়ে খেলেন এবং দর্শকরা সেটা খেয়াল করেছেন, আমাদের অনেক সহকর্মীও তাকে কিন্তু মানে যেসব ম্যাচে ফল করেন সেসব ম্যাচে তাকে নিয়ে প্রশ্ন তোলা হয়, আপনি আর কতদিন হাইলাইন ডিফেন্সে খেলবেন, আপনার ট্যাকটিক্স এক্সপোজ হয়ে গেছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। তো সেই জায়গাতে আজকে কি বলবেন যে মানে বাটলারকে যারা এই হাইলাইন ডিফেন্সের জন্য সমালোচনা করেছে, এবং আরও যদি স্পেসিফিকভাবে বলি, আমরা ওই ম্যাচগুলোতেই সমালোচনা হয়েছে যে ম্যাচগুলো কোনো এশিয়ান কাপের কোনো বাছাই পর্বের ম্যাচ ছিল না, যে ম্যাচগুলো আসলে কম্পিটিটিভ ম্যাচ ছিল না, যে প্র্যাকটিস ম্যাচগুলোতে কিন্তু বাটলারকে সমালোচনা করা হয়েছে গণমাধ্যম কর্মীদের কাছ থেকে তার প্র্যাকটিসের জন্য। আজকে যারা সমালোচনা করে তাদেরকে কি বলবেন? দেখেন, সমালোচনা কিন্তু সত্যি কথা আমরাও করেছি। আপনি যদি দেখেন হোম সিরিজে যখন আমরা আজারবাইজান এবং মালয়েশিয়ার সাথে খেলেছিলাম, আপনি যদি একটু রিকল করেন অ্যাগেনস্ট মালয়েশিয়ার সাথে যে আমরা গোলটা কনসিড করেছিলাম, আপনি দেখবেন সব প্লেয়ার হাইলাইন আপ করেছিল এবং তাদের একটা প্লেয়ার মাঝখান থেকে থ্রু রান করে পিছনে আমাদের অনেক স্পেস ছিল, সেখান থেকে কিন্তু গোলটা করে। তারপর থেকে কিন্তু আসলে আমরাও সমালোচনা করি যে কেন মালয়েশিয়ার মতো স্ট্রং দল বা আজারবাইজানের মতো স্ট্রং দলের সাথে আপনি এত হাই লাইন আপ করে কেন খেলেন এবং কেন গোলগুলি কনসিড করেন। বাট গতকালকে তখন সে যখন প্রেস কনফারেন্স করেছে, সে কিন্তু বলেছে যে আমি বিশ্ব চ্যাম্পিয়নের সাথে খেলতে গেলে কিন্তু ওই যে বাস পার্কিং করা যে ডিফেন্সিভ কৌশল সেইটাতে আমি যাব না, এবং সেটা কিন্তু সে আজকে করে দেখিয়েছে। সুতরাং আমি যেটা বললাম যে পিটার বাটলার কিন্তু মেয়েদের টিমে একটা প্লেইং স্টাইল তৈরি করেছে, হ্যাঁ, তো সেইটাকে কিন্তু আমাদের সমর্থন দিতে হবে এবং ডে বাই ডে কিন্তু এই দলটাই কিন্তু সেই প্লেইং স্টাইলটা কিন্তু রপ্ত করে ফেলেছে, এবং যার কারণে চায়নার মতো ডিফেন্ডিং চ্যাম্পিয়নের এগেনস্টে আপনি ফার্স্ট হাফে 2 গোল কনসিড করে সেকেন্ড হাফে পুরোটাই কিন্তু আপনি একদম আটকে দিয়েছেন, এবং সেকেন্ড হাফে বল পজিশন অ্যাটাক দুইটাতেই কিন্তু বাংলাদেশ ফোকাস করেছে এবং মিডফিল্ডে কিন্তু বেশ ভালো ডমিনেট করেছে আমাদের দলে মেয়েরা, এটা বলতেই হবে। এটার অন্যতম কারণ হলো 3 সেন্টার ব্যাক নিয়ে যখন আপনি খেলবেন তখন মিডফিল্ডে কিন্তু প্লেয়ারদের সংখ্যা বেশি থাকে, এবং সেটা কিন্তু সে করে দেখিয়েছে। সুতরাং পিটার বাটলারকে সম্পর্কে আপনি যত আলোচনা সমালোচনাই করেন না কেন, সে মাঠের ফুটবলটা খেলে দেখিয়ে কিন্তু সেটা একটা সে তার জবাবটা সে দিয়ে দেয়। আর আরেকটা জিনিস আপনার মনে হচ্ছে কিনা, পিটার বাটলারের সমালোচনাগুলোর সুযোগ ওই ম্যাচগুলোতেই করে দিয়েছেন যে ম্যাচগুলো আসলে কোনো কম্পিটিটিভ ম্যাচ ছিল না বাংলাদেশের জন্য, এই ব্যাপারটা কেমন? এক্স্যাক্টলি। এখন যেটা হলো যে দেখেন, আমরা এই টুর্নামেন্টটার যে হাইপ যেভাবে তৈরি হওয়া উচিত ছিল আমাদের দেশে, সেইটা কিন্তু আমরা সেরকম করতে পারি না। অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু প্রিপারেশনের জায়গাটাও যদি দেখেন সেটাও নিতে পারি না, যার কারণে কিন্তু প্রেস কনফারেন্সে একটা কথা বলেছেন গুলিস্তান টু অস্ট্রেলিয়া। তো এইটা কিন্তু সে প্রেস কনফারেন্সে এই কারণে বলছে তার ভিতরে কিন্তু একটা ক্ষোভ রয়েছে, কারণ এমন হতে পারতো 2 উইকস আমরা অস্ট্রেলিয়াতে ক্যাম্প করতাম বা মালয়েশিয়াতে ক্যাম্প করে ওখানে 2টা ম্যাচ খেলে দেন যদি আমরা মালয়েশিয়া মুভ করতে পারতাম, অস্ট্রেলিয়াতে মুভ করতে পারতাম, দেন কিন্তু আপনার আজকের ম্যাচের যে ইন্টেন্সিটি, আজকে ম্যাচের যে ভুলগুলি যেগুলি হয়েছে, স্পেশালি মানে 40 মিনিটসের পরে যে গোল 2টা কনসিড করেছি, সেমিলার 2টা গোল, 2টা লং রেঞ্জ ডি বক্সের বাইরে থেকে গোল হয়েছে, এগুলি কিন্তু নাও হতে পারতো, মেয়েরা আরও কম্পিটিটিভ ফুটবল খেলতে পারতো। বা যেটা মেয়েরা করে দেখেছে আমি বলবো যে অসাধারণ। তারপরও আমি বলবো যে পিটার বাটলার, আমি বলবো যে যেটা বলেছেন যে আমাদের বিগত দিন যে ম্যাচগুলি কম্পিটিটিভ ম্যাচের বাইরেও যে ম্যাচগুলি আমরা খেলেছি, সেখানে আমার কাছে মনে হয় যে পিটার বাটলার এখানে এক্সপেরিমেন্ট করেছে, কারণ তার মেন টার্গেটই ছিল এশিয়া কাপে তার গ্রুপে কারা কারা রয়েছে তাদের সাথে তারা কিভাবে খেলবে, ওইটার তার প্ল্যান সেট আপ ছিল, যার কারণেই কিন্তু সে ওখানেও কিন্তু এই গেম প্ল্যানের একটা বড় অংশ এক্সিকিউট করার চেষ্টা করেছে। আচ্ছা, চীন তো 9 বারের চ্যাম্পিয়ন, সেখানে কোরিয়া সেই তুলনায় কিছুটা উইক, মানে চীনের তুলনায়, এবং উজবেকিস্তান তো মোটামুটি এখন আমরা বলতে পারি যে আরও বেশি হচ্ছে আমাদের হাতের নাগালে চলে এসেছে। ইভেন আজারবাইজানের কোচ বলে গিয়েছিল যে আজকে আমাদের সাথে যে ম্যাচটা খেলেছে বাংলাদেশ, এই ম্যাচটা উজবেকিস্তানের সাথে যদি এশিয়ান কাপে খেলতে পারে তারা জিতবে। আপনার কাছে এখন কি মনে হচ্ছে বাকি 2টা ম্যাচ নিয়ে? আমি এই কোশ্চেনে আগে একটু কথা বললাম, অস্ট্রেলিয়ার কোচের যদি গতকালকে প্রেস কনফারেন্সে যদি তার ইন্টারভিউটা দেখেন, মিলিসিচ সম্ভবত তার নাম, অস্ট্রেলিয়ার কোচ, বাট সে এখন চীনের কোচ, অস্ট্রেলিয়ান। সে বলে সে কিন্তু বাংলাদেশকে সমীহ করেছে, স্পেসিফিকভাবে কিছু প্লেয়ারকে সে মেনশন করেছে যে এই প্লেয়াররা কিন্তু আমাদের এগেনস্টে ভয়ানক হতে পারে, বিকজ সে তো ম্যাচ রিড করেছে এবং আমাদের ম্যাচের ভিডিওগুলি দেখেছে, তো সেইগুলি দেখেই কিন্তু সে তার গেম প্ল্যানে বড় একটা অংশ ছিল কিন্তু আমাদের ঋতুপর্ণা চাকমা, স্পেসিফিকভাবে 2জন প্লেয়ার মনিকা এবং মারিয়াকে তারা কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু মিডফিল্ডে দেখবেন যে তারা ব্লক করার চেষ্টা করেছে। সুতরাং আমাদেরকে নিয়ে কিন্তু অপোনেন্টরাও কিন্তু সজাগ থাকে, মানে এই যে অপোনেন্ট ভাবছে এবং চিন্তা করছে, এই ব্যাপারটা আসলে আমাদের তো অন্তত মানে হামজারা আসার পরে ছেলেদের ফুটবলে এটা আমরা দেখিনি। এক্স্যাক্টলি। দেখেন, আপনি যেটা বলেছেন, আপনার কোশ্চেনে আসে, আপনি যেটা বললেন যে আমাদের নর্থ কোরিয়া আমাদের থেকে একটু দুর্বল হবে কিনা, এইটা দুর্বলের থেকে মেইন কথা হলো আপনি আজকে যে পারফরমেন্স করেছেন, আপনি এখন আমরা যারা সাপোর্টার রয়েছি, আমরা যারা মেয়েদের খেলা সবসময় ফোকাস করি, তাদের কিন্তু একটা আশার জায়গা তৈরি হয়েছে যে নেক্সট ম্যাচে আমরা আরও ভালো করতে পারবো, বিকজ ডিফেন্ডিং চ্যাম্পিয়নের সাথে আপনি যেভাবে ফাইট করেছেন, যেভাবে সেকেন্ড হাফে বল
পজিশন রেখেছেন এবং আমি বলবো যে মিডফিল্ড ডমিনেট করেছেন, নর্থ কোরিয়ার সাথে আমার কাছে মনে হয় যে আরও বেটার ফুটবল খেলতে পারবে। এবং আফিদা কিন্তু আফটার ম্যাচ একটা প্রেস কনফারেন্সে সে বলেছে যে আমাদের কনফিডেন্ট লেভেল আরও উপরে চলে গিয়েছে এবং নর্থ কোরিয়ার সাথে আমরা ভালো কিছু করব। এবং আমি খুব আশা দেখছি নর্থ কোরিয়ার সাথে যদি আমরা ড্র করতে পারি, উজবেকিস্তান যদি আমরা হারাতে পারি, মানে ইউ হ্যাভ এ গ্রেট চান্স। আমার কাছে মনে হয় যে আরও অনেক সুযোগ আপনার সামনে তৈরি হবে। সুতরাং যেহেতু আরও 2 দিন সময় আছে, ফ্রাইডেতে ম্যাচ, আমার মনে হয় রিকভারি সেশনটা ভেরি ইম্পর্টেন্ট। মিলি আক্তারের মাঝে মাঝে আমরা ইঞ্জুরি দেখেছিলাম, এগুলি খুব ইম্পর্টেন্ট জিনিস এই শর্ট টাইমের ভিতরে রিকভারি সেশনগুলি আসলে মেনটেনেন্স করা। সুতরাং আমি বলবো যে নেক্সট ফ্রেশ ম্যাচ যখন আসবে তখন যেন প্লেয়াররা খুব মানে স্বাচ্ছন্দ্য থাকে এবং ফ্রেশ থাকে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটু আমাদের ছেলেদের ফুটবলে আসতে চাই কম্পেয়ার করে, মানে কোচের কথা বলছিলাম, বাটলার ভার্সাস কাবরেরা। আমি যদি হিসেব করি প্রোফাইলটা, আমরা যদি বাটলারের প্রোফাইলের দিকে তাকাই, আমরা তার প্লেইং ক্যারিয়ার সহ কোচিং ক্যারিয়ার সবটাই আসলে আমাদের মানে ছেলেদের দলের কোচ হাভিয়ার কাবরেরার চেয়ে অনেক এগিয়ে। এবং সেইখানে আসলে স্পষ্ট পার্থক্যটা কেমন দেখেন আপনি দুজনের মধ্যে? আপনি তো প্লেইং স্টাইলের কথা আগেই বলে দিয়েছেন, বাকি পার্থক্যের কথা যদি বলতেন। দেখেন, কোচ তখনই সাকসেস এবং কোচকে নিয়ে আপনি তখনই আলাদাভাবে বলতে পারবেন যখন তার টিমটা একটা প্লেইং স্টাইল দিতে পারবে। হ্যাঁ, লাইক আমরা যদি বল পজিশন রেখে অ্যাটাকে যাই সেটা একটা হতে পারে, লং বল খেলে আমরা যদি অ্যাটাকে যেতে পারি সেইটা একটা হতে পারে, মিডফিল্ড ডমিনেট করে যদি আমরা অ্যাটাকে যাই সেটা একটা হতে পারে। তো কাবরেরা যে লাস্ট এশিয়ান কাপে যে ম্যাচগুলি খেলেছে আপনি যদি অনেস্টলি দেখেন, সেইখানে আমরা কিছু কিছু স্পেসিফিকভাবে প্লেয়ার আমাদেরকে ইন্ডিভিজুয়ালি হ্যাঁ ট্যালেন্টরা আমাদেরকে কিন্তু ওভারকাম করিয়েছে। হ্যাঁ, যার কারণে কিন্তু আমাদের অনেক সময় আমরা কাবরাকে বাহাবা দিয়েছি, বাট প্লেইং স্টাইল কিন্তু সেটা বলে না। যা সত্যি কথা, আপনি যদি এগেনস্ট ইন্ডিয়ার কথাটাও যদি বলেন, আমরা ম্যাচ জিতেছি, আপনি কি ম্যাচ খেলা দেখে সন্তুষ্ট হয়েছেন? নো, আমরা কিন্তু বল পজিশনে ভালো ছিলাম না। আমরা গোল করার পরে আমরা একদম আমরা লো ডিফেন্ডিং করেছি। অপোনেন্টে যদি ভালো স্ট্রাইকার থাকতো তারা গোল করতে পারতো। সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে যখন বাটলারকে মেয়েদের দায়িত্ব দেওয়া হয়, দেখবেন মিয়ানমারে যে আমরা মিয়ানমারকে হারিয়ে যখন এশিয়া কাপ ফাইনাল ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করলাম, তখন কিন্তু দেখবেন আমাদের সিনিয়র অনেক প্লেয়ার ছিল না। আমরা কিন্তু তাকে অনেকভাবে দোষারোপ করার চেষ্টা করেছি, কেন সিনিয়র প্লেয়ারদেরকে নিল না। আমি এই জায়গায় এই প্রশ্নটাই আসলে ভাবছিলাম, আমি এই প্রশ্নটা করি সাথে আপনাকে। এই এশিয়ান কাপে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু সমালোচনা হয়েছে যে সিনিয়র যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে কেন নেওয়া হচ্ছে না, তারা কতটা গুরুত্বপূর্ণ দলের জন্য। এখনো কি সেই প্রশ্নটা ভ্যালিড থাকবে কিনা? না, এটা ভ্যালিডিটি কিন্তু আস্তে আস্তে কমে গিয়েছে। হ্যাঁ, এই সাবজেক্টগুলি কিন্তু 6 মাস আগেও ছিল, 3 মাস আগেও ছিল, বাট এটা কিন্তু এশিয়ান কাপে যাওয়ার আগেও ছিল। যত ম্যাচ যাচ্ছে তখন কিন্তু এই জিনিসগুলি কিন্তু আমার কাছে মনে এক সাইড হয়ে যাচ্ছে বিকজ অফ পিটার বাটলারের অতিমাত্রায় সাহসিকতা। হ্যাঁ, কারণ আপনি যদি দেখেন আজকে যদি আমরা আমাদের ব্লান্ডার হতো, আমাদের যদি সাকসেস আমরা যদি 5-0 বা 6-0-তে হারতাম, তখন কিন্তু আমরা অনেক সমালোচনা করতে পারতাম। বাট পিটার বাটলার যে সাহসিকতা দেখিয়েছে, হ্যাঁ, আপনি যদি ম্যাচের সিনারিটা দেখেন সেখানে কিন্তু প্রত্যেকটা ম্যাচেই আপনি যদি বিগত দিনে আমাদের হোম সিরিজের কথা বলেন, আমরা থাইল্যান্ডের সাথে বাজেভাবে হেরেছি, তারপর থেকেও কিন্তু সে প্লেইং স্টাইল থেকে কিন্তু বের হয়নি। এমন করেনি যে সে আমাদের একদম লো ডিফেন্ডিং 11 জন প্লেয়ারকে নিচে নামিয়ে ডিফেন্স করে সে অপোনেন্টকে সুযোগ করে দিচ্ছে না, সে কিন্তু তার প্লেইং স্টাইলটা ঠিক রেখেছে। সুতরাং আপনি যেটা শুরুতে বলেছেন যে পিটার বাটলার এবং কাবরার ভিতরে সাহসিকতার একটা বড় এখানে ব্যবধান রয়েছে। আপনি জাতীয় দলকে যখন কোচ হিসাবে আপনি যখন দায়িত্ব নেবেন তখন আপনার মেইন স্ট্রেংথ থাকবে আপনি কতটা সাহস এখানে, নিজের গার্ডসটা আসলে গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি। তো সেইখান থেকে আমি বলবো যে পিটার বাটলার কিন্তু ডে বাই ডে দলটাকে নিয়ে কিন্তু আমাদেরকে অনেক আশা দেখাচ্ছে। আচ্ছা এমিলি ভাই, আমরা তো এসে গার্ডসের কথা বলছিলেন, আমাদের ফুটবলে আসলে একটা জিনিস শোনা যায় যে যখন কোচ দল সিলেক্ট করেন কাবরেরা, বিভিন্ন ক্লাবের বিভিন্ন সংগঠক বলি কিংবা বাফুফে কর্তা বলি, বিভিন্ন প্লেয়ার নিয়ে মানে কি বলে এটাকে পরামর্শ বলি কিংবা হচ্ছে যে সুপারিশ বলি যে থাকে যে আমার ওই প্লেয়ারটাকে নিতে হবে, আসলে এমন আছে কিনা এবং সেটা যদি থাকে কাবরেরা এটা করেন কিনা, আপনার কাছে কি মনে হয়? ইন মাই প্লেইং এক্সপিরিয়েন্স আমার কাছে মনে হয় এটা জাতীয় দলের ক্ষেত্রে কোনোভাবেই এটা অ্যাকসেপ্টেবল না। মানে কোচ অ্যাকসেপ্ট করবে না, বাট এটা আছে কিনা আমি কখনো আমার সময় দেখি নাই, বাট আমি আপনার কথার সাথে একমত। আমি শুনেছি যে হয়তো কোনো ক্লাবের হাই অফিসিয়াল হয়তো ফোন করে বলেছে যার আসলে ওই ক্ষমতা আছে কাবরেরা চাকরিটা টিকিয়ে রাখা, আমার এই প্লেয়ারকে স্টার্টিং 11-এ রাখতে হবে বা আমাকে একে ম্যান্ডেটরি খেলাতে হবে, বাট এইটা একজন কোচের পক্ষে এই কথা শোনার কোনো ওয়েই নেই। হ্যাঁ, বিকজ জাতীয় দলের কোচই কিন্তু সব ডিসিশনের তাকে নিতে হবে। বিকজ আপনি যদি ম্যাচ হারেন প্রেস কনফারেন্সে কিন্তু আপনাকে ফেস করতে হবে, যারা আপনাকে সাজেশন দেয় তারা কিন্তু কেউ ফেস করবে না। সুতরাং এইগুলির কোনো সুযোগই নেই ইন্টারন্যাশনাল এরিনাতে, এটার কোনো সুযোগই নেই। বিকজ আপনি জানেন আপনার কোন প্লেয়ারকে দিয়ে আপনি সাকসেস হবেন, কোন প্লেয়ার খেলালে আপনি আপনার টিম ভালো করবে। সুতরাং সেইখানে আমি মনে করি যে এই ধরনের কাজগুলি আমার মনে হয় না যে কোনো কোচই করতে পারবে। আচ্ছা, মানে আমরা আর একটু শুরুর দিকে ফিরি, সেটা হচ্ছে মিলি এবং রূপনা চাকমার কথা বলছিলাম।
ফুটবলে গোলকিপার যে পজিশনটা এটা খুবই মানে তাদের ক্যারিয়ারের জন্য খুব ভাইটাল পজিশন। আমরা যদি আনিসুর রহমান জিকোর অভিষেক ম্যাচটা দেখি, জিকোর যেদিন অভিষেক হয়েছিল সম্ভবত কাতারের সঙ্গে, এবং ওই ম্যাচে 5টা গোল খেয়েছিল বাংলাদেশ, কিন্তু এরপরও জিকো অসাধারণ খেলেছিল। ওই দিন থেকে কিন্তু আশরাফুল ইসলাম রানার ক্যারিয়ারটা ওখান থেকেই মোটামুটি থেমে গেছে, ন্যাশনাল টিমের ক্যারিয়ারটা এরপর থেকে থমকে গেছে। এটা সাধারণত গোলকিপার পজিশনের জন্য এটা আসলে বেশি হয়। মানে আপনি কি রূপনার ক্যারিয়ারটা ওইভাবে দেখেন কিনা এখন, মানে মিলি ওই থ্রেটটা তৈরি করে ফেললো কিনা? না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা পজিশনেই কিন্তু আপনার কম্পিটিশন থাকতে হবে, রিজার্ভ বেঞ্চে কিন্তু আপনার প্লেয়ার রয়েছে। আপনি খারাপ করবেন, সেকেন্ড ম্যাচে কিন্তু তাকে সুযোগ দিয়ে, এবং সে যদি ওই জায়গাটা আবার নিতে পারে তখন কিন্তু আপনি আবার ড্রপ হয়ে যাবেন। মিলিকে সুযোগ দিয়েছে, মিলি প্রমাণ করেছে, বাট এই আমি দেখি না যে রূপনার আসলে কেরিয়ার শেষের দিকে যাচ্ছে। আপনি যেটা জিকোর এবং রানার ব্যাপারে বলেছেন, জিকো তারপর থেকে কিন্তু কন্টিনিউয়াস পারফরমেন্স করেছে, প্রত্যেকটা ম্যাচে কিন্তু তাকে সে ছাড়িয়ে গিয়েছে। আবার দেখেন তার কিন্তু কোলাপস করেছে। আবার আমরা যদি পেছনে ফিরে যাই, আমিনুল হক এবং বিপ্লব ভট্টাচার্য, ওইখানে কিন্তু আমরা আবার পজিটিভ অ্যান্সার পাই। না, আমিনুল ভাই এবং বিপ্লব ভাই আমার টিমমেটস, আমরা একসাথে অনেক দিন খেলেছি, জাতীয় দলে খেলেছি। ওনাদের আসলে একটা মধুর কম্পিটিশন ছিল। হ্যাঁ, সেটা বলছি, ওখানে আবার আমরা পজিটিভ অ্যান্সার পাই ওইখানে ফিরে গেলে। ওইখানে কিন্তু তারা দুইজন কিন্তু আমার কাছে মনে হয় না কখনো তাদের পারফরমেন্সের জায়গাটা তারা ঠিক রেখে তাদের বন্ধুত্ব জায়গাটা কিন্তু ঠিক থাকতো। তো সেইটা আমার মনে হয় যে এই সম্পর্ক এবং এই পারফরমেন্স সব জায়গায় থাকা উচিত। এবং আপনি যেটা বলেছেন যে মিলি এবং রূপনার ব্যাপারটা দেখেন, মিলি আজকে যেটা করেছে, ফার্স্ট গোল যেটা কনসিড করেছে, আমার কাছে মনে হয় যে মিলি যদি এটা সেকেন্ড হাফে গিয়ে যদি এরকমের শুট আসতো মিলি কাছে, মিলি এটা আমার মনে হয় যে সেটা সেভ করতে পারতো। কারণ ফার্স্ট ম্যাচ সে কিন্তু তার একটু নার্ভাস তো থাকবেই, সে বলেছে আমি একটু নার্ভাস ছিলাম, বাট সে কিন্তু তার সাহসিকতার পরিচয় দেখিয়েছে। সো আমাদের গোলকিপার তো রূপনা একজন ছিল, এখন কিন্তু আরেকজন চলে আসছে। নিশ্চয়ই এটার জন্য রূপনা আরো বেশি হার্ডওয়ার্ক করবে। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাচ্ছি যে কম্পিটিশন যদি আপনার থাকে, কম্পিটিটিভনেস যদি থাকে, আপনার যদি মনে থাকে যে আপনার রিজার্ভেন্স আপনার প্রতিদ্বন্দ্বী আছে, আপনার চেয়ে শক্তিশালী, তখন কিন্তু আপনার কিন্তু পারফরমেন্সের জায়গাটা আরো বেশি থাকবে, আপনার সিরিয়াসনেস আরো বেশি থাকবে। যেটা আমাদের জাতীয় দল সিনিয়র ছেলেদের যদি দেখেন, সেখানে কিছু অটোমেটিক প্লেয়ার আমরা সবসময় দেখি যারা রেগুলার খেলে, বাট আমার কাছে খেলুক নো প্রবলেম, বাট পারফরমেন্সের জায়গা। থামাতে চাচ্ছি আপনাকে, আপনি আমাকে কেমন যেন হেল্প করছেন বারবার প্রশ্ন করার ক্ষেত্রে। মানে যে প্রশ্ন আমি ভেবে রাখছি সেই প্রশ্নের ক্লু আপনি নিয়ে আসছেন। এই যে জাতীয় দলের কথা বললেন, কিছু কিছু প্লেয়ার যারা হচ্ছে অটো চয়েস বলা হয়, ফ্যানদের দৃষ্টিকোণ থেকে যদি বলি, সাদুদ্দিনের কথা বলা হয়, সোহেল রানার কথা বলা হয়, আলটিমেটলি মানে যতই সমালোচনা হোক কিংবা যতই মানে যে কোনো প্লেয়ারই যতই বাজে পারফর্ম করুক, এর পরেও তাদেরকে যখন চেঞ্জ করা না হয় তখন আসলে সমালোচনা তো হবেই। এবং আমি একটা মানে ভেতরের খবর যদি আপনাকে বলি, আপনিও নিশ্চয়ই জানেন কিনা আমি জানি না, মানে ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার সঙ্গে আলোচনা হয়েছিল কোচের, সেটা হচ্ছে সাদকে লেফট ব্যাকে খেলানোর জন্য জায়ানকে লেফট উইংয়ে খেলাতে চেয়েছিলেন হাভিয়ার কাবরেরা, এবং এটা নিয়ে জামাল ভুঁইয়ার সঙ্গে কোচের কথাও হয়েছে। কোচ আসলে সাদকে লেফট ব্যাকে খেলানোর জন্য জামালকে আসলে মানে জায়ানকে আসলে লেফট উইংয়ে খেলাতে চেয়েছে। এই যে একটা প্লেয়ারকে নিয়ে, বা এই নির্দিষ্ট শুধু সাদ না, যে কোনো প্লেয়ারকে নিয়ে যদি কোচ অটো সেট করে রাখে মনের মধ্যে, এইটা আসলে কতটা ক্ষতিকর দলের জন্য? দেখেন, আমি স্পেসিফিকভাবে কোনো প্লেয়ারের নাম, আমি নামের কথা বলছি না, যদি মানে উদাহরণ হিসেবে বলি, সাদ হি ইজ এ ভেরি গুড প্লেয়ার। আপনি যদি সাদের রাইট ব্যাক পজিশনে যদি এগেইনস্ট ইন্ডিয়ার ম্যাচ দেখেন, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার। বাট সাদ হংকং চায়নার বিপক্ষেও ম্যাচটা যদি দেখি, যতদিন সে লেফট ব্যাকে খেলেছে ততদিন আমাদের দল খারাপ করেছে, এবং লেফট ফ্ল্যাঙ্ক থেকে লেফট সাইড থেকে আমরা অনেক অ্যাটাক খেয়েছি এবং ওখান থেকে গোলও হয়েছে। বাট সাদ যখন রাইট ব্যাক হিসেবে খেলেছে, ওয়ার্ক রেট ভালো থাকে, রাইট ব্যাকে ভালো থাকে, এবং তার পারফরম্যান্স ক্রস ভালো থাকে, বল উইনিং ভালো থাকে। সো এইটা ঠিক করবে কে? ডেফিনিটলি কোচের প্রবলেম। সো কোচ, আমি কেন জানি না যে মানে লেফট ব্যাকে আপনার যদি প্লেয়ার থাকে, কেন আপনি রাইট ফুটের প্লেয়ার কেন আপনি লেফট ব্যাকে দিবেন, এবং তার জন্য এটা একটা বার্ডেন হয়ে যায়, তার পারফরমেন্সের ক্ষেত্রে হয়, এবং পারফরমেন্স ম্যাচের পরে তার উপরে অনেক আলোচনা সমালোচনা করে। একে তো হচ্ছে লেফট ফুটেড প্লেয়ার না, দুইয়ে হচ্ছে সে ন্যাচারালি লেফট ব্যাকও না, জোর করে খেলানো হচ্ছে। পৃথিবীতে রাইট ব্যাক এবং লেফট ব্যাক এই দুই ফুল ব্যাক সবসময় তাদের ন্যাচারাল ফুট যেগুলি থাকে ওই পজিশনে প্লেয়ারই খেলতে হবে। আপনি রাইট ফুটের প্লেয়ার লেফট ব্যাকে কখনো খেলাতে পারবেন না, বিকজ ক্রস করতে পারবে না, তার বডি অলওয়েজ দেখবেন বলের যোগান দিতে পারবে না, বিকজ ফুটবল একটা ফুটবলের ভাষা একটা কথা আছে যে আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কিভাবে থাকে, আপনি লেফট ব্যাক খেললে আপনি একরকমের থাকবে, রাইট ব্যাক খেললে একরকমের থাকবে। সুতরাং লেফট ব্যাকের প্লেয়ার যদি রাইট ব্যাকে থাকে তার ওই মুভমেন্টগুলি ঠিক থাকে না, যেটা আমার কাছে মনে হয় যে কাবরেরা বারবার মিস্টেক করেছে, এবং যে ম্যাচগুলিতে সাদকে লেফট ব্যাক খেলেছে ওই ম্যাচগুলোতে আসলে ব্লান্ডার হয়েছে, এবং ওই পাশ থেকে আমরা দেখবেন যে ম্যাক্সিমাম গোলগুলি খেয়েছে। এবং আপনি যদি এগেইনস্ট হংকং, যেটা আমরা নাটমেক করে গোল হয়েছে 4-3 গোলে, যে ম্যাচটা আমরা 3-3 গোলে ড্র হয়েছে, এবং লাস্ট মিনিটে যে আমরা গোলটা কনসিড করেছি সেটাও দেখবেন যে লেফট ফ্ল্যাঙ্ক থেকেই বলটা আসছিল। এবং সিঙ্গাপুরের সাথে 2-1 যে ম্যাচটা আমরা এখানে হেরেছি, যদি দেখেন সেটাও কিন্তু আমরা রাইট সাইড থেকে লেফট ফ্ল্যাঙ্ক থেকে যখন সাদের ওখানেই কিন্তু সাদ কিন্তু অন পজিশন যেতে পারে। আবার সেই সাদের আবার হংকং চায়নার ম্যাচটা দেখেন, রাইট ব্যাকে যখন দুর্দান্ত খেলেছে,
দুর্দান্ত খেলেছে। অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু আবার দেখবেন এগেনস্ট ইন্ডিয়া, যেটা আমরা হোমে খেলেছি, রাইট ব্যাকে কিন্তু সুপার ফুটবল খেলেছে। সুতরাং ইটস ডিপেন্ড অন কোচের প্ল্যান, এবং কোচকে রিড করতে হবে যে আসলে কোন প্লেয়ারকে আমার কোন পজিশনে খেলাতে হবে, এবং অপোনেন্টকে বুঝতে হবে যে আমার অপোনেন্ট কতটা স্ট্রং, তার উপরে বেচ করে কিন্তু আপনার স্টার্টিং 11 সাজাতে হবে। আচ্ছা, কাবরেরাকে নিয়ে আরেকটু কথা বলতে চাই। হাভিয়ার কাবরেরাকে নিয়ে একটা আলোচনা শোনা যাচ্ছে যে ম্যাচটা 31 মার্চের যে ম্যাচটা বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ, এই ম্যাচের পরেও কাবরেরাকে নিয়ে একটা আলোচনা চলছে তাকে রেখে দেওয়ার, এবং কাবরেরা নিজেও সেদিন বলেছেন যে এই ম্যাচের পরে আলোচনায় বসবো ফেডারেশনের সঙ্গে। যদি রেখে দেওয়া হয় সিদ্ধান্তটা আসলে কেমন হবে আপনার কাছে ব্যক্তিগতভাবে কি মনে হয়? দেখেন, এটা তো আমি আমার সিদ্ধান্তটা বলতে, এটা আপনার সিদ্ধান্ত না, আপনার মানে পরামর্শ বা মতামতের কথাই বলি। মতামতে যদি বলি, আমি বলবো যে এটা অ্যাকসেপ্টেবল না। কাবরেরা অনেক বছর কিন্তু সুযোগ পেয়েছে, 22 সাল থেকে এখন কত 26। কোন কোচই এতদিন আসলে থাকে নাই বাংলাদেশে। থাকতে পারবে যদি আপনার রেজাল্টের জায়গাটা সাফল্য দেখেন। যদি থাকতো তখন ভিন্ন প্রশ্ন এমন ছিল। হতে পারতো যে আপনি সাফ ফুটবল চ্যাম্পিয়ন করেছেন, এশিয়ান কাপ কোয়ালিফায়ার মূল পর্বে নিয়ে গেছেন, অটোমেটিক আপনি থাকবেন, আপনাকে রেনিউ করা হবে, আপনাকে আরো বেতন স্যালারি বাড়ানো হবে। বাট আপনি যখন রেজাল্ট দিতে পারবেন না, এটা নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবীর জাতীয় দলের ক্ষেত্রে একই রকম। আপনি রেজাল্ট দিতে পারবেন না, আপনাকে স্যাক করা হবে। আপনি ব্রাজিল ন্যাশনাল টিম দেখেন, থেকে স্যাক করে কার লোকে কোচ করা হয়েছে। সুতরাং ইটস নট অনলি বাংলাদেশ। সুতরাং ও কিন্তু অনেক সুযোগ পেয়েছে, 4 বছর 4.5 বছর প্লাস। মানে তার কাছ থেকে নতুন করে পাওয়ার তো আর কিছু নেই। এখানে এখন দলের যে স্ট্রেংথ, আমাদের টিমের যে এখন স্ট্রেংথ দাঁড়িয়েছে, সেখানে আমার কাছে মনে হয় যে কাবরেরা এই দলটাকে আসলে কিভাবে আবার এই দলটা ম্যানেজ করার মতো তার অ্যাবিলিটির বাইরে চলে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে এমন একজন কোচ দিবে যে কোচ একটা প্লেইং স্টাইল তৈরি করতে পারবে। কারণ আমাদের দলে কিন্তু এখন কিছু ট্যালেন্টেড প্লেয়ার চলে আসছে, লাইক সমিত সোম, হামজা দেওয়ান চৌধুরী, জায়ান, এদের মতো প্লেয়ার যখন আপনার দলে থাকবে, এবং আবার আমাদের লোকাল মুরসালিন ভালো করছে, ফাহিম ভালো করছে, রাকিব ভালো করছে। সুতরাং এদেরকে গাইড করে একটা প্লেইং স্টাইল তৈরি করার মতো একজন কোচ লাগবে, যে কিনা আমাদের সাউথ এশিয়া এবং আসিয়ান কান্ট্রির সাথে আমরা কম্পিটিটিভ ম্যাচ খেলতে পারি। আচ্ছা, প্লেয়ারদের কথা বলছিলেন, কোচ নিয়োগের ব্যাপারে যদি মানে সিদ্ধান্ত হয় বা কেমন প্রোফাইলের কোচ আসলে দরকার, সেই ক্ষেত্রে হামজা সমিতের সঙ্গে পরামর্শ করাটা কতটা গুরুত্বপূর্ণ মনে হয় আপনার কাছে? না, পরামর্শ থেকে মেইন কথা হলো হামজা হি নোজ এভরিথিং। হ্যাঁ, ফেডারেশন হামজার সাথে কতটুকু পরামর্শ করা উচিত এখানে? অবশ্যই তার সাজেশন নেওয়া উচিত। এবং হামজা তো আসলে এখন বাংলাদেশকে যেভাবে যে ডেডিকেশন নিয়ে খেলছে, তার ওন করে যেভাবে দেখেন 6 ম্যাচ খেলে 4 গোল। আপনি দেখবেন লেস্টার সিটিতে তার টোটালও 4টা গোল নাই কি মনে হয় আমার, সে এতগুলা গোল কেন। বাট এবং তার পজিশন হিসাব করলে দেখেন সে যেভাবে আসলে এভাবে মানে ডিভাইড ম্যাচ হিসাবে যদি বাংলাদেশ হারে সবচেয়ে তার চোখে পানি আগে আসে। তার ফিলিংসের উপরে যেভাবে মানে আমরা তার ফিলিংসটা যেভাবে জাতীয় দলের প্রতি দেখছি, আপনার কথা ধরেই বলি, আমি মনে হয় যে হামজার পরামর্শ বা হামজার সাথে কথা বলে আমরা এমন একজন কোচ নিয়োগ দিতে পারি যে কিনা আমাদের দলটাকে আসলে একটা দল হিসাবে রূপান্তর করতে পারে, এবং আপকামিং যে ম্যাচগুলি আছে সেগুলি আমরা ভালো করতে পারি। আর যে মানে যদি বলি যে আর একটু পিছিয়ে যাই, আমরা আগে এশিয়ান কাপ থেকে ছিটকে গেছি, মানে নতুন কোচ কি এতদিনে নেওয়া উচিত ছিল কিনা, মানে নাকি শেষ পর্যন্ত তার কন্ট্রাক্ট শেষ করে তারপর তাকে ছাড়লাম? মানে আপনি হলে কি করতেন দায়িত্বরত জায়গায়? মানে এতদিনে নতুন কোচ নিয়োগ দিয়ে ফেলতেন? আমরা তো আসলে হোমে যখন হংকং এর সাথে যখন 4-3 ম্যাচটা যখন হেরে যাই, তারপর থেকেই তো আমরা ধরে নিয়েছি যে আমরা আসলে এশিয়ান কাপ কোয়ালিফায়ার আর নাই। তো তারপর থেকে হয়তো ভাবা উচিত ছিল। বাট প্রেসিডেন্ট বা ম্যানেজমেন্ট কমিটি যারা রয়েছে, তারা আসলে মার্চের লাস্ট ম্যাচটা পর্যন্ত কাবরে রেখে দিচ্ছে। এটাও আমি আসলে খারাপ কিছু দেখছি না, কারণ তার মেয়াদ রয়েছে মার্চ পর্যন্ত তার কন্ট্রাক্টের। সুতরাং ওই পর্যন্ত তাকে রেখে তারপরে হয়তো নতুন করে বিবেচনা করা উচিত নতুন কোচের প্রতি। বাট তারপরে যদি তাকে এক্সটেনশন করেন, তাকে যদি আবার নতুন করে কোচ হিসাবে দেয়, এটা আসলে আমার কাছে আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, আমি এটা আসলে এটা পক্ষে না। আচ্ছা ভাই, এই যে আমরা তো আসলে ফেডারেশনের সমালোচনা করি, বাট অনেক পজিটিভ জায়গাও আসলে আছে। পজিটিভ যখন থাকবে, পজিটিভ বিষয় নিয়ে আলোচনা করবো। আমরা একটু রোনান ডেকলানকে নিয়ে একটু কথা বলতে চাই। মানে তারা এই মাসের 15 তারিখের মধ্যে বাংলাদেশে আসবে এবং অনূর্ধ্ব 20 দলে খেলবে। এই যে আস্তে আস্তে করে হামজা সমিতের পর আস্তে আস্তে করে অনেক প্লেয়াররা আসছে, এবং যারা কোয়ালিটি ফুটবলার, এইটা আসলে আপনাদের মতো যারা সাবেক আছেন তাদেরকে কতটা আনন্দিত করে? অবশ্যই মেইন ফোকাস হলো যে আপনি দেখেন এখন সিনিয়র জাতীয় দলে 3 থেকে 4 জন আমাদের প্রবাসী প্লেয়ার আছে। বাট এটা আমি প্রবাসী বলবো না, তো বাংলাদেশের পাসপোর্ট বহন করে এবং বাংলাদেশি প্লেয়ার, তারা যত আমাদের এখানে কোয়ালিটি প্লেয়ার আসবে, আমাদের জাতীয় দল কিন্তু ততটা স্ট্রং হবে। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে এই প্লেয়ারদের সাথে আমাদের যারা এখানকার প্লেয়ার আছে, তাদের কোয়ালিটিটাও কিন্তু আপনার
মেনটেন করতে হবে। কারণ আপনি যদি হামজার সাথে আমাদের প্লেয়ারের ডিফারেন্স এটা যদি থাকে তখন কিন্তু পারফরমেন্সে কিন্তু ওখানে একটা বড় ইম্প্যাক্ট পড়ে। সুতরাং আমি বলবো যে আমাদের প্লেয়ারদের কোয়ালিটিও কিন্তু সেই লেভেলে করতে হবে। আপনি জেকলানদেরকে কথা বলছেন তারা আসবে, বাট তাদের সাথে সাথে যদি আমাদের এখানকার আমাদের যারা লোকাল আছে লোক আছে তাদের কোয়ালিটিও যদি ম্যাচআপটা যদি না হয়, ম্যাচআপটা না নিজেদের হয়, যেটা আমি যেটা বললাম আমাদের সিনিয়র জাতীয় দলে দেখেন হামজার পারফরমেন্সের সাথে কিন্তু আমাদের এখানকার পারফরমেন্সের কোনো আকাশ পাতাল ডিফারেন্স থাকে। সুতরাং এই ডিফারেন্সটা আস্তে আস্তে কমাতে হবে, বিকজ যখন এই ডিফারেন্সটা কমে আসবে তখন কিন্তু সাকসেস অটোমেটিক চলে আসবে। সুতরাং আমি এটাকে খারাপ দিক দেখি না, বরং পজিটিভলি দেখি। কম্পিটিশনটা বাড়ছে, কিন্তু আপনি দেখেন হামজা সমিত সোমরা খেলার যার কারণে কিন্তু জামালদের মতো প্লেয়ারদের কিন্তু বেঞ্চে বসে থাকতে হয়। সো ডেফিনেটলি এখানে একটা হেলদি কম্পিটিশন হচ্ছে। যখন যারা বেঞ্চে থাকে তাদেরও হার্ড ওয়ার্কের সেই Exactly. মন থেকে সেই আগ্রহটা বাড়ে যে আমাকেও হার্ড ওয়ার্ক করতে হবে। এক্স্যাক্টলি। তো আমি চাই এই কম্পিটিশনটা থাক এবং আমাদের এখানকার প্লেয়ারদের যে আমরা যে ঘরোয়া ফুটবল খেলি বা আমাদের যে গ্রাসরুট ফুটবল বা আমরা যে প্লেয়ার যেখানে তৈরি হয় সেখানে আমরা ফোকাস করি, যেখানে আমাদের প্লেয়াররা যেন হাইয়েস্ট কোয়ালিটি নিয়ে আমরা জাতীয় দলকে সার্ভিস দিতে পারি। নিশ্চয়ই আমাদের ফুটবল যে পথে আছে, নারী ফুটবল এবং পুরুষ ফুটবল সে পথেই এগিয়ে যাবে এবং আমরা ফুটবলকে অনেক উচ্চতায় দেখব। ধন্যবাদ জাহিদ হাসান এমিলি, আপনার মাধ্যমে আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা জানলাম এবং নিশ্চয়ই ভবিষ্যতে স্টার প্লে স্টুডিওতে আপনাকে আমরা আরও পাবো। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলির সঙ্গে। তিনি যে সকল বিষয় আলোচনা করেছেন আমার কাছে মনে হয়েছে বেশ গুরুত্বপূর্ণ এবং দর্শকরাও নিশ্চয়ই একই উপলব্ধিতা করতে পারবেন এবং এভাবে আস্তে আস্তে করে পরিবর্তনের মাধ্যমে এগিয়ে যাবে বাংলাদেশের ফুটবল।